নীলিমার হৃৎপিণ্ড এখন এত জোরে ধুকফুক করছিল যে মনে হচ্ছিল এটি বুক ফেটে বেরিয়ে আসবে। ট্রাকের দরজা ধরে সে উঠতে যাচ্ছিল, কিন্তু তার চোখ ছিল বনের গভীরে। দূরে গাছের ঘন ছায়ার মাঝে সেই নীল গাড়ির হেডলাইট ঝলকাচ্ছিল, যেন কোনো শিকারী জানোয়ারের চোখ। তার শরীর কেঁপে উঠল। এই গাড়িটি কি তাকে রাতের শুরু থেকে পিছু নিয়েছিল? ট্রাক ড্রাইভার জাহিদ, একজন মধ্যবয়সী লোক, তাকে তাড়াতাড়ি উঠতে বলল। মেয়ে, তাড়াতাড়ি, এই বন নিরাপদ নয়। তার কণ্ঠে উদ্বেগ আর ভয় মিশেছিল। নীলিমা দ্রুত ট্রাকে উঠে বসল, কিন্তু তার মন তখনও সেই কুটিরে আটকে ছিল। রশিদের বেলচার শব্দ, খবরের কাটিংগুলোর ভয়ঙ্কর শিরোনাম, আর সেই ফটোতে তরুণীর ভয়ার্ত মুখ। ট্রাক স্টার্ট হতেই জাহিদ জিজ্ঞেস করল, তুমি এই নির্জন বনে এত রাতে কি করছিলে? আর এই অবস্থা কেন? নীলিমার কাপড় ছেঁড়া, শরীর কাদায় মাখা, আর চোখে ভয়ের ছায়া। সে কাঁপতে কাঁপতে তার গল্প বলতে শুরু করল। কিভাবে একটি নীল গাড়ি তার পিছু নিয়েছিল, কিভাবে তার গাড়ি বন্ধ হয়ে গিয়েছিল, কিভাবে সে রশিদের কুটিরে আশ্রয় নিয়েছিল, এবং কিভাবে সে সেখানে আটকা পড়েছিল। সে বলল খবরের কাটিংগুলোর কথা, যেগুলোতে নিরুদ্দেশ তরুণী আর জঙ্গলের রহস্যজনকভাবে উধাও শিরোনাম ছিল। সেই ফটোটির কথাও বলল, যেখানে এক তরুণীর মুখ তার নিজের মতোই দেখতে ছিল। জাহিদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুমি কি সেই পুরনো কুটিরের কথা বলছো, যেখানে কেউ যেতে সাহস পায় না? তার কণ্ঠে ভয় আর অবিশ্বাস মিশেছিল। আমি এই রাস্তায় বছরের পর বছর ট্রাক চালাই, কিন্তু ওই কুটিরের গল্প শুনলে শরীরে কাঁটা দেয়। লোকে বলে সেখানে একজন বৃদ্ধ থাকে, যে তরুণীদের ফাঁদে ফেলে ভয়ঙ্কর কিছু করে। কেউ জানে না ঠিক কি, কিন্তু যারা সেখানে গেছে তারা আর ফিরে আসেনি। নীলিমার শরীরে কাঁপুনি শুরু হলো। সে ফটোটি হাতে শক্ত করে ধরে রেখেছিল, যেন এটিই তার একমাত্র সাক্ষী। ট্রাক তখন দ্রুত গতিতে রাস্তা ধরে এগিয়ে চলছিল। নীলিমা পিছনে তাকালো, ভেবে যে হয়তো নীল গাড়িটি তাদের ছেড়ে দিয়েছে। কিন্তু তখনই একটি তীক্ষ্ণ হর্নের শব্দ কানে এলো। সেই নীল গাড়ি, এটি তাদের পিছু নিয়ে দ্রুত এগিয়ে আসছিল। জাহিদের মুখ শক্ত হয়ে গেল। এটা কি সেই গাড়ি যার কথা তুমি বলছিলে? সে জিজ্ঞেস করল। নীলিমা কেবল মাথা নাড়ল। তার গলা ভয়ে বন্ধ হয়ে গিয়েছিল। জাহিদ গাড়ির গতি বাড়ালো, কিন্তু নীল গাড়িটি তাদের সাথে তাল মিলিয়ে এগিয়ে আসছিল। এটি তাদের পাশে এসে একটি তীক্ষ্ণ মোড় নিল, যেন ট্রাকটিকে রাস্তা থেকে সরিয়ে দিতে চায়। জাহিদ স্টিয়ারিং শক্ত করে ধরল। ধরে থাকো, সে চিৎকার করে বলল। কিন্তু নীল গাড়িটি আরেকবার ধাক্কা মারল, এবং ট্রাকটি পিছলে গিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খেল। নীলিমার মাথায় তীব্র আঘাত লাগল, আর তার চোখে অন্ধকার নেমে এলো। সে শুধু শুনতে পেল জাহিদের দূর থেকে ভেসে আসা চিৎকার, পালাও মেয়ে। যখন নীলিমা চোখ খুলল, সে নিজেকে একটি ঠান্ডা স্যাঁতস্যাঁতে ঘরে শুয়ে থাকতে দেখল। তার হাত পা দড়ি দিয়ে বাঁধা, মুখে কাপড় গোজা। পচা গন্ধটি এখন এত তীব্র ছিল যে তার মাথা ঘুরছিল। সে বুঝল সে আবার সেই কুটিরে ফিরে এসেছে, রশিদের কুটিরে। তার পাশে দাঁড়িয়েছিল রশিদ, তার হাতে সেই বেলচা। তার চোখে সেই অদ্ভুত ঝকঝকে ভাব, যা নীলিমাকে প্রথম দেখাতেই অস্বস্তিতে ফেলেছিল। তার পাশে আরেকজন লোক ছিল, একজন মুখোশ পরা লোক, যার হাতে একটি ধারালো ছুরি ঝলকাচ্ছিল। তুমি অনেক দূর পালিয়েছ মেয়ে, রশিদ বলল, তার কণ্ঠে একটি অশুভ হাসি। কিন্তু আমাদের কাছ থেকে কেউ পালাতে পারে না। নীলিমার মনে হল তার জীবন এখানেই শেষ হয়ে যাবে। সে ফটোটির কথা ভাবল, যেখানে তরুণীর ভয়ার্ত মুখ তার নিজের মতোই ছিল। এই কুটির কি তার শেষ গন্তব্য হতে চলেছে? কিন্তু তখনই বাইরে থেকে একটি জোরালো শব্দ ভেসে এলো, পুলিশের সাইরেন। নীলিমার হৃৎপিণ্ডে আবার আশার আলো জ্বলে উঠল। জাহিদ কি পুলিশকে খবর দিয়েছিল, নাকি এটি অন্য কোনো ফাঁদ? রশিদ এবং মুখোশধারী লোকটি একে অপরের দিকে তাকাল। এরা এখানে কিভাবে এলো? মুখোশধারী লোকটি গর্জন করে উঠল। নীলিমা তার বাঁধন খোলার জন্য ছটফট করতে লাগল। তার হাতে এখনও সেই ফটোটি ছিল, যা সে শক্ত করে ধরে রেখেছিল। সে দড়ির গিঁঠে টান দিতে লাগল, এবং অবশেষে একটি হাত খুলে ফেলল। রশিদ এবং তার সঙ্গী তখন পুলিশের শব্দে ব্যস্ত ছিল। নীলিমা দ্রুত মুখের কাপড় খুলে ফেলল এবং চিৎকার করতে শুরু করল, এখানে, আমি এখানে। তার কণ্ঠ দুর্বল ছিল, কিন্তু সে থামল না। পুলিশের পায়ের শব্দ কাছে এগিয়ে আসতেই রশিদ এবং মুখোশধারী লোকটি পালানোর চেষ্টা করল। রশিদ কুটিরের পেছনের একটি গোপন দরজার দিকে ছুটল, আর মুখোশধারী লোকটি নীলিমার দিকে তাকিয়ে ছুরি তুলল। কিন্তু তখনই পুলিশ দরজা ভেঙে ঢুকে পড়ল। হাত তুলে দাঁড়াও, একজন অফিসার চিৎকার করে বলল। মুখোশধারী লোকটি ছুরি ফেলে দিয়ে হাত তুলল।
কিন্তু রশিদ ততক্ষণে গোপন দরজা দিয়ে পালিয়ে গেছিল। নীলিমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। পুলিশ তদন্ত শুরু করল এবং কুটিরে তল্লাশি চালাল। তারা সেই গোপন ঘরে খবরের কাটিংগুলো পেল, যেগুলোতে বছরের পর বছর ধরে নিরুদ্দেশ হওয়া তরুণীদের গল্প ছিল। তারা আরও পেল কিছু ব্যক্তিগত জিনিসপত্র, গয়না, কাপড় এবং ফটো, যা প্রমাণ করল যে রশিদ এবং তার সঙ্গী একটি অপরাধী চক্রের অংশ ছিল। তারা তরুণীদের ফাঁদে ফেলে অপহরণ করত এবং সেই নীল গাড়িটি ছিল তাদের শিকার ধরার হাতিয়ার। মুখোশধারী লোকটি ছিল একজন স্থানীয় অপরাধী, যার নাম ছিল কামাল। সে পুলিশের হাতে ধরা পড়ল, কিন্তু রশিদ পালিয়ে গেল। পুলিশ জাহিদের সাথেও কথা বলল, যিনি দুর্ঘটনার পর তার ফোনে পুলিশকে কল করেছিলেন। তার সাহসিকতার কারণেই নীলিমা বেঁচে গেছিল। তদন্তে আরও জানা গেল যে রশিদ বহু বছর ধরেই বনে লুকিয়েছিল। তার কুটির ছিল একটি ফাঁদ, যেখানে সে নির্জন রাস্তায় বিপদে পড়া তরুণীদের আশ্রয়ের লোভ দেখিয়ে নিয়ে আসত। ফটোটি ছিল একজন পূর্ববর্তী শিকারের, যিনি কখনো ফিরে আসেননি। তার নাম ছিল রিমা, এবং তার গল্প নীলিমার মতোই শুরু হয়েছিল, একটি নির্জন রাতে একটি নীল গাড়ির পিছু নেওয়া। নীলিমা হাসপাতালে সুস্থ হয়ে উঠল। তার শরীরের ক্ষত সেরে গেল, কিন্তু মনের ক্ষত এত সহজে যায়নি। সে তার প্রতিষ্ঠানে ফিরে গেল, তার উচ্চ আকাঙ্ক্ষী জীবনে আবার ডুবে গেল। কিন্তু সেই রাতের স্মৃতি তার মনে গেঁথে রইল। রাতের বেলা যখনই সে কোনো গাড়ির হেডলাইট দেখত, তার মনে সেই নীল গাড়ির ঝলক ফিরে আসত। রশিদের ঝকঝকে চোখ এবং তার কর্কশ কণ্ঠ তার স্বপ্নে বারবার ফিরে আসত। পুলিশ রশিদকে খুঁজে বার করার চেষ্টা চালিয়ে গেল, কিন্তু সে যেন বনের অন্ধকারে মিলিয়ে গেছিল। একদিন নীলিমা তার অফিসে বসে একটি পুরনো খাম পেল। ভেতরে ছিল একটি ছোট কাগজের টুকরো, যাতে লেখা ছিল, তুমি পালিয়েছ, কিন্তু আমি ফিরে আসব। নীলিমার হাত থেকে কাগজটি পড়ে গেল। বাইরে, দূরে, একটি নীল গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়েছিল, হেডলাইট বন্ধ, কিন্তু এটা যেন তাকে দেখছিল। নীলিমা জানালার দিকে তাকাল। তার চোখে ভয় আর দৃঢ়তার মিশ্রণ।